কোশ্চেন বলছি, সিরিয়াসে এসেছিল যে এই মণিমৈখলি স্টোরিতে যে ক্যারেক্টার, সেন্ট্রাল ক্যারেক্টার মণিমৈখলি, সে কোন ধর্ম গ্রহণ করেছিল? উত্তর হবে বৌদ্ধিস্ট। আবার ছিল যখন শিলপ্পদিকরম এই তোমার এপিকটাতে তোমার কন্নাগি, ঠিক আছে, এই কন্নাগি তোমার কোন ধর্ম গ্রহণ করেছিল? তাতেও আছে বৌদ্ধিস্ট, ঠিক আছে, দুটোই বৌদ্ধিস্ট হবে। আর কোশ্চেন হয় আরেকটা, সেটা হচ্ছে যে এই এপিকটার আর কোনো সিকুয়াল আছে কিনা? উত্তর হবে আর কোনো সিকুয়াল নেই, পরপর এই দুটোই, শিলপ্পদিকরম আর মণিমৈখলি। আর 3 নম্বরটা মানে অনেক হাস্যকর একটা এপিক, যার নাম হচ্ছে শিবগা সিদ্ধামণি। ছিলেন, আস্তে আস্তে সে শিবের তপস্যা করে এবং নিয়ার অ্যাবাউট ধরো তার বয়স যখন 40+ হয়ে যায়, তখন সে শিবের দেখা পায়। শিব তাকে যখন বর চায়, শিব যখন বলে তোমাকে কী বর দিতে পারি, তখন সে শিবকে বলে যে আমাকে আপনি এমন বর দিন আমি যে বয়সে এখন আছি সে বয়সে যেন দাঁড়িয়ে যেতে পারি, স্ট্যান্ড, আর আমার জন্য খাওয়া পড়ার কোনো অভাব না। শিবের বর পেয়ে ও হয়ে যায় কি শিবগা সিদ্ধামণি। এবং এইভাবে ও প্রচুর বিবাহ করে, ধন সম্পত্তি বাড়ায়, ভোগের মধ্যে ডুবে যায়। কিন্তু গল্পের ক্লাইম্যাক্স হচ্ছে এরকম, এক বিকেলের দিকে যখন সূর্যের আলো পড়ে যাচ্ছে আর কি, সেরকম অবস্থায় উনি ব্যালকনি থেকে লক্ষ্য করলেন একজন জৈন সন্ন্যাসী একটা গাছের থেকে বেশ কিছুটা দূরে তপস্যা করছে, এবং ভালো করে লক্ষ্য করলেন যে তিনি একজন দিগম্বর সন্ন্যাসী, তার কাছে কোনো বস্ত্র নেই। তখন ও নেমে এলো নিচে এসে বলল আপনি উঠুন, আর ও উঠছে না। যখন জোর জার করে ওঠানো হলো তখন বলছে আমার ধ্যানে ডিস্টার্ব করছেন কেন? তখন ও বলছে যে তুমি কে, যে এই ঠান্ডা, এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে আমি এখানে একটা লেপ, সেটাকে দড়ি দিয়ে বেঁধে আমি নিচে নেমে এসেছি, আর তুমি কোনো জামা কাপড় ছাড়া এখানে তপস্যা করছো। তখন ও বললো এটাই আমার সাধনা, এবং সাধনার ফলে আমি নেচারটাকে জয় করতে পেরেছি, টেম্পারেচার জয় করতে পেরেছি। তখন বলছে আমি কি জানো, আমার নাম শিবগা, আমি এরকম বর পেয়ে এরকম ঘটনা ঘটিয়েছি। তো দেখলো যে ওর কোনো উত্তাপ নেই, মানে ওর তপস্যা করছে। শিবগার তখন জ্ঞান হলো, সে তার স্ত্রীদের সমস্ত সম্পত্তি দিয়ে দিলেন এবং উনি বেরিয়ে এসে ওনার পাশে গিয়ে বসে বললেন আমিও আপনার মধ্যে তপস্যা করি। এই হচ্ছে গল্পটা শেষ। আগের দুটো গল্প যতটা পর্যন্ত ভালো ছিল এপিক, এটা অনেক অনেক কী বলবো, অনেক ছোটোখাটো বা একটা কিছু, কিন্তু এই এপিকটাতেও ওই এপিকের মর্যাদা পেয়েছিল। ঠিক আছে, এবার গ্রামার বইটা কি ছিল বলতে পারো? বলো, পারবে? ঠিক পারবে। একটাই বই ছিল এর মধ্যে গ্রামার, জিজ্ঞেস করে অট কোনটা, এপিকের মধ্যে ওই বইটা দিয়ে দেয়, বলতে পারো? এই গ্রামার বইটা যিনি লিখেছিলেন সেও কিন্তু সঙ্গম যুগের তামিল সাহিত্যের মানে সাহিত্যিকদের মধ্যে অমর হয়ে গেছে, ইমমর্টাল হয়ে গেছে। ঠিক আছে, এবার কিছু, ঠিক আছে, সে কি করেছিল পেরুন্দুনারে, হ্যাঁ বলে দিচ্ছি, সেটা হচ্ছে সে মহাভারতটাকে ওই তামিল ভাষায় লিখেছিল। ঠিক, একটা গ্রামার বই ছিল। যেমন একটা কোশ্চেন দেয় যে দক্ষিণ ভারতে চোলদের অ্যাডমিনিস্ট্রেশন কাদের দ্বারা প্রভাবিত? উত্তর হবে সঙ্গম। আবার জিজ্ঞেস করবে যে বিজয়নগরের অ্যাডমিনিস্ট্রেশন কাদের দ্বারা প্রভাবিত? উত্তর হবে চোল। এক চোল নয় কিন্তু, ঠিক আছে, এরপরে যে পরবর্তী চোলটা এক নয়। তাহলে এইখানে আমাদের যেটা ভালো করে পড়াতে হবে এই জায়গাটার পরে, সেটা হচ্ছে চালুক্য অফ বাদামি। হ্যাঁ, সাউথ ইন্ডিয়ার যেটা গুপ্তদের পরবর্তীকালের রাজবংশ আমরা বলি, সেটা হচ্ছে অবশ্যই হবে চালুক্য। স্যার চালুক্য এই যে কথাটা বললেন, তাহলে আপনি বোর্ডে যেটা লিখে দিয়েছেন চালুক্য অফ বাদামি বা বাতাপি, তাই তো? ওটা মুছে দিয়েছি আগে, হ্যাঁ এখানে আছে। যারাই বাতাপি তারাই বাদামি, ঠিক আছে। এদের নিয়ে একটা বিরাট রকমের ডিবেট আছে, যে কেউ কেউ বলছে যে এরা দক্ষিণ ভারতে রাজত্ব করেছে কিন্তু এরা সাউথ ইন্ডিয়ান লোক নয়। কীরকম? কেউ বলছে উত্তরপ্রদেশের অযোধ্যা থেকে এসছে, কেউ বলছে মহারাষ্ট্র থেকে এসছে, কেউ বলছে ওরা
মহারাষ্ট্র নয়, ওরা গুজরাট থেকে এসেছে। এবার বলে দিই একটা কথা, চালুক্যদের আরেকটা সেকশন ছিল যাদেরকে বলা হয় আমাদের চালুক্য অফ গুজরাট, তাই তো? চালুক্য অফ গুজরাট বলা হয় তো। কিন্তু এখানে একটা কথা আছে, তোমরা জেনে রাখো, সেই চালুক্য কিন্তু এই চালুক্য নয়। তাহলে এই চালুক্যরা কারা? এটা হচ্ছে রাজস্থানের চালুক্য, মানে রাজপুত চালুক্য। কি ছিল, কি কাজ করেছিল প্রথম পুলকেশী?